সকাল থেকে যারা এটি নিউজ দেখছেন জানেন যে আজকে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মায়ানমার, চীন এবং বাংলাদেশ ত্রিদেশীয় একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভার্চুয়ালি। প্রসঙ্গ রোহিঙ্গাদের নিয়ে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন কবে নাগাদ শুরু করা যাবে, কিভাবে শুরু হবে, সেই সংশ্লিষ্ট খবর নানাভাবে আমরা খোঁজখবর রাখার চেষ্টা করেছি। সেখান থেকে যে বিষয়টি বাংলাদেশ আজকে আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে সেটি হচ্ছে যে একটি সুনির্দিষ্ট এলাকাকে লক্ষ্য রেখে সেই এলাকায় ভাষান্তরে যে ধরনের একটা আবাসন প্রকল্প শুরু হয়েছে সেই ধরনের চেষ্টা জাতিসংঘের সহযোগিতায় মায়ানমারের অভ্যন্তরে রাখাইনে সেটি হবে এবং চীন সরাসরি সামগ্রিক দায়িত্ব নিয়ে এই বিষয়গুলো শুরু করার বিষয়গুলো নানাভাবে এগিয়ে চলেছে। সেটি আনুষ্ঠানিক আজকে বৈঠক, আমরা জানবো বৈঠকের বিষয়, কিন্তু তার আগে রোহিঙ্গাদের ৩ দফা এবং এই নিয়ে চতুর্থ দফা প্রত্যাবাসনের বিষয়টি সামনে এসছে, কিন্তু বারবারই নানা কারণে আন্তর্জাতিক রাজনীতি এবং বিশেষ করে বড়গুলো রাষ্ট্রের আগ্রহ না থাকার কারণে কিংবা জাতিসংঘের অসহযোগিতার কারণে দুবার এই কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল, তিনি ডিরেক্টর রিসার্চ সিরডাপের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক। আমরা সবসময়ই তাকে জেনে থাকি, নানা বিষয়ে তার মতামত শুনে থাকি। আমরা আমন্ত্রণ জানিয়েছি মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত এবং নিরাপত্তা বিশ্লেষক, সেই বিষয়টিও আমরা তার কাছ থেকে শুনবো। এবং আমরা পারভেজ করিম আব্বাসী, সহকারী অধ্যাপক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। এমদাদ স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে কথা বলছিলাম যে আসলে ৩ দফা ব্যর্থ হওয়ার পর চতুর্থ দফা আজকে ডেট নির্ধারিত হবে। বাংলাদেশ গুচ্ছগ্রাম কিভাবে তৈরি করে তাদেরকে আশ্রয়ণ করা যায় এরকম একটি প্রস্তাবনা দেয়া, অর্থনৈতিক সহযোগিতা চীন দেয়ার একটি আনঅফিসিয়াল খবর থেকে আমরা নিশ্চিত হতে পেরেছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অল্প কিছুক্ষণের মধ্যে সেটি হতে পারে। আবার যতটা সহজ ভাবা হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অত সহজ এটা ভাবা ঠিক নয়। এবং রোহিঙ্গা বিশেষ করে ভাষাঞ্চলে যেমনটা নিয়ে যাওয়া হয়েছিল, তখনও যে ধরনের ইন্টারন্যাশনাল লবি কাজ করেছিল তাদেরকে ফিরিয়ে না নিতে, এবং যে ধরনের গুজব রটিয়েছিল, যে ধরনের মিথ্যাচার, আর ইউএন এবং এনজিওগুলো তো রয়েছে, সব কিছু মিলে সামগ্রিক প্রক্রিয়াটি কেমন, প্রচেষ্টাটি কেমন, এমদাদ স্যার কি জানাবেন? ধন্যবাদ। আগের যে প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে, এখনো সেই যেই বিরাজিত অবস্থা সেটার কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। সেটা হচ্ছে, আগে বলা হয়েছিল রোহিঙ্গাদের পক্ষ থেকে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে, ইভেন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল নিরাপদ এবং টেকসই সম্মানের সাথে, আত্মমর্যাদার সাথে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর বিষয়টি। এখনো কিন্তু সেই বিষয়টি এখানে মুখ্য ভূমিকা, যদি মুখ্য হয় তাহলে কিন্তু ওই আলোচনা আগের যেই তিমিরে সেই তিমিরে থাকবে। এবার আবার নতুন করে যেটা আপনার বক্তব্য এসছে, আমরাও দেখেছি, সেটা হচ্ছে বাংলাদেশ চাচ্ছে আমাদের মাননীয় আমাদের পররাষ্ট্র সচিব যেটা প্রস্তাব তোলার জন্য পত্র পত্রিকায় যেটা দেখেছি, সেটা হচ্ছে আপনি যেটা বলেছেন গুচ্ছগ্রাম, একটা গ্রামকে নির্দিষ্ট করে সেখানে তাদেরকে যাচাই বাছাইয়ের পরে তাদেরকে যদি বলা হয় যে এই একটা গ্রামে তাদের নির্দিষ্ট গ্রামের লোকগুলোকে সেখানে নিয়ে যাবে। এখন সেখানে যেটা, এটা বহুদিন থেকে মিয়ানমার এই কাজটা না করার জন্য বিরত আছে। তারা এদের গ্রামগুলোকে ওখানে বুলডোজ করেছে, ওখানে কোনো গ্রামের নিশানা নিশ্চিহ্ন করা হয়েছে, কোনো নিশানা তারা রাখেনি। তাদের একটা ইয়ে ছিল, তাদের এখনো প্ল্যান পরিকল্পনা, সেটা হচ্ছে যে এদেরকে নিয়ে এক একটা তাদের জন্য, ধরেন এটা প্রোটেক্টেড ভিলেজ বা নির্দিষ্ট সীমারেখার মধ্যে গ্রাম সৃষ্টি করে সেখানে রোহিঙ্গাদেরকে রাখা হবে। এটা হচ্ছে মিয়ানমারের একটা, এখন বর্তমান পর্যন্ত সেখানে আছে। তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে আপনার সিপিএর উপকণ্ঠে 2 থেকে 2.5 লক্ষ লোক 2012 সাল থেকে এই পর্যন্ত তারা সেরকম একটা প্রোটেক্টেড, আপনি যেটাকে কনসেন্ট্রেশন ক্যাম্পও বলতে পারেন, সেখানে রাখা আছে। তবে এখানে আমি বলবো যে বাংলাদেশ এখন একটা কূটনৈতিক একটা গ্যারাকলের মধ্যে আছে। চায়না যেটা চাচ্ছে যে তার একক ভূমিকায় এই বিষয়টাকে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে এটাকে একটা নেগোশিয়েট করা, সেখানে মিয়ানমারের এক ধরনের গোঁ ধরার একটা সুযোগ রয়ে গেছে। কারণ মিয়ানমার, চায়নার যেটা যে আন্তর্জাতিক সম্প্রদায় বা অন্য কোনো প্রতিবেশী দেশকে সেখানে ইনভলভ না করে দ্বিপক্ষীয় একটা আলোচনার মাধ্যমে এটার একটা সুরাহা করে, সেখানে আমাদের পাশে কিন্তু ভারত রয়ে গেছে। ভারতের এখানে একটা ভূমিকা আছে, এবং সেটা ভারতের ভূমিকাটা শুধু নয়, সেখানে একটা ভারতের প্রভাবও রয়ে গেছে। বিশেষ করে
মিয়ানমারের সামরিক জান্তার প্রতি ভারতের একটা যথেষ্ট প্রভাব ইদানিং পরিলক্ষিত হচ্ছে। সেটার প্রমাণ হচ্ছে যে রাশাতে যখন সিনিয়র জেনারেল মিয়ং গিয়েছিলেন, সেখানে সরাসরি তিনি অভিযোগের আঙ্গুল তুলেছিলেন চীনের দিকে। সেখানে আগের যেটা ছিল আপনার নর্দার্ন অ্যালায়েন্স, সেটাকে এখন ব্রাদারহুড করা হয়েছে। সেখানে যে সুডো আর্মি আছে, যেখানে কোকান আরাকান আর্মি, যেখানে বিপুলভাবে আরাকান আর্মি এখন মিয়ানমার সেনাবাহিনীর উপরে উঠে পড়েছে এবং সেখানে অনেকটা ব্যতিব্যস্ত অবস্থায় রেখেছে তাদেরকে। তো সেগুলি এখন এরা কারা এদেরকে সাপোর্ট দিচ্ছে, কোথা থেকে আসছে, সেটাকে তারা পাশ কাটাতে গিয়ে ভারত সেখানে এই মিয়ানমারের যারা জেনারেলরা এখন যারা এটার প্রতিবাদ করছে তাদের পক্ষে নিয়েছে। সেই জিনিসগুলো কিন্তু আমাদের কূটনৈতিক প্রচেষ্টায় এখন আমাদের মাথায় আসবে। সেখানে এই প্রচেষ্টাও যে কতটুকু পর্যন্ত মিয়ানমার মেনে নেবে, এটা আমি অত্যন্ত সন্দিহান যে তারা প্রথমত তারা গ্রাম ওয়াইজ তারা বলবে না যে আমাদের গ্রাম ওয়াইজ আমরা করব। এবং সেখানে আরেকটা প্রস্তাবনায় যেটা দেখেছি, আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করা, জাতিসংঘকে সম্পৃক্ত করা, আসিয়ানকে সম্পৃক্ত করা, জাপানকে সম্পৃক্ত করা, কোরিয়াকে সম্পৃক্ত করা, ভারতের সম্পৃক্ততার কথা হয়তো উঠে আসবে। এগুলি মিয়ানমার একটাও মেনে নেবে বলে আমার মনে হয় না। জি এবং স্যার, সাথে চীন আমরা একটু হেলাল আরো স্যারের কিছু কাছে যেতে চাই, আবারও আসবো আপনার কাছে। হেলাল স্যার, একটা বিষয় যে এই রোহিঙ্গাদের নিয়ে দেখেছি যে আমরা যতই চেষ্টা করি না কেন বিজনেস ইন্টারেস্ট হচ্ছে সবচেয়ে বড়, অর্থাৎ আমরা কি পাবো, অর্থাৎ বৃহৎ রাষ্ট্রগুলো কি পাবে, সেটি একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আমাদের পার্শ্ববর্তী ভারত, তারা একটা বড় ফ্যাক্টর। বিশেষ করে ভাবা হয়েছিল শুরুর দিকে যে ভারত অন্তত এই ইস্যুতে আন্তর্জাতিক ফোরামে নানা পর্যায়ে কথা বলবে, তেমনটা কিন্তু গেল 3 বছরে আমরা খুব একটা দেখিনি। এটি একটি দিক। অন্যদিকে আবার বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক, সেই সম্পর্ককে পাশ কাটিয়ে অন্যের সহযোগিতা নেয়া, সেটিও কিন্তু নানাভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার একটা বিষয় ছিল। আবার এই মুহূর্তে যখন আপনি আমি কথা বলছি, অর্থাৎ আগামীকাল ভারত থেকে টিকা আসছে, একটা দিক, মানে অর্থাৎ এই বৈশ্বিক মহামারীর একটা সহযোগিতা সেটি হচ্ছে। আবার চীনের সঙ্গে ত্রিপক্ষীয় একটি বৈঠকও হচ্ছে। আবার প্রশ্ন উঠছে বাংলাদেশের এই পররাষ্ট্র নীতি এবং সবার সাথে একটা সমন্বয় করা, সব কিছু মিলে সবার ঊর্ধ্বে ব্যবসায়িক স্বার্থ। অর্থনীতির ভাষায় আপনার কাছে কি মনে হয় হেলাল স্যার? ধন্যবাদ। আপনি তো বলেই দিয়েছেন, আমার বলার কিছু নেই। এখানে আপনার বৃহৎ শক্তিগুলো যেগুলো আছে, প্রত্যেকেই তাদের নিজস্ব যে ক্যালকুলেশন সেখান থেকে অ্যাক্ট করছে। এবং যেটা আমাদের মেজর সাহেবের কথায় আসলো, সেটাও কিন্তু ঠিক যে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি এমন হয় যে মিয়ানমারে দুইটা কমিউনিটি আপনার মারামারি করে একটা কমিউনিটি পারে নাই, তারা চলে গেছে আরেক জায়গায়, তখন কিন্তু ব্যাপারটা ইজি যে রাষ্ট্র যদি সেখানে এসে নিরাপত্তা দেয় এবং যদি সেরকম কর্ডন দিয়ে কোনো ব্যবস্থা করে তাদেরকে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা জানি এখানে রাষ্ট্রই চায় নাই, মিয়ানমার রাষ্ট্রের যারা ক্ষমতায় তারাই চেয়েছে তারা চলে যায়। তার মানে তাদের একটা পারপাস আছে যে এদেরকে যদি আমরা এখান থেকে তাড়িয়ে দিতে পারি, তাহলে এই তাদের যে যে আপনার রিসোর্সটা তারা ওখানে ফেলে আসবে, সেটা নিয়ে একটা প্ল্যান আছে তাদের, রাইট? এবং চীন থেকে শুরু করে ইন্ডিয়া বা আমেরিকা, আপনি দেখেন এই পাওয়ার গুলো যে আছে, সেই পাওয়ার গুলো তো তাদের মাথায় আছে। তো তাদের মাথায় থাকার পরেও তারা কেন সেটা করতে পারলো, এবং তারপরেও তারা দ্বিপাক্ষিক আলোচনা এইগুলি বলে টলে তারপরে তারা কিন্তু কিছু করছে না। এখন সে জায়গাটায় আপনার অবভিয়াসলি আপনি যে কথাটা বললেন যে প্রত্যেকটা আপনার বিগ পার্টি তাদের ইন্টারেস্ট দেখছে। আবার বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশ যখন নেগোশিয়েট করছে, বাংলাদেশও দেখছে যে আচ্ছা আমার সাথে বৃহত্তর যে শক্তিগুলো আছে তাদের সাথে আমার ডাইনামিক্সটা কি, বলে আমি কি ওই ডাইনামিক্সটাকে হার্ট করব, নাকি ওইটাকে মেনটেন করেই কোনোভাবে তোয়াজ করে একটা জায়গায় আমি অ্যাচিভ করতে চাই। তো ওই ধরনের ডাইনামিক্স গুলো থেকে, এবং এক্সট্রিম কেস আপনি দেখেন যে পাকিস্তান যেভাবে বিভিন্ন কিছু সরব হয়, যখন আমরা দেখি যে চায়নাতে যখন উইগুরদের ব্যাপারটা আসে, আপনি দেখবেন যে একেবারেই চুপচাপ। তার মানে কি, আপনি প্রত্যেকটা ইস্যু যখন আপনি কাশ্মীর নিয়ে যখন কথা বলছে তখন আপনি যেভাবে দেখেন, আবার যখন আপনি উইগুরদের নিয়ে কথা হয় তখন আপনি দেখেন সম্পূর্ণ ভিন্ন রূপ। এখন আপনি যদি যে কোনো একটা সমস্যার যে মেরিট, তার বাইরে গিয়ে যদি আপনি অবজেক্টিভিটির বাইরে যদি গিয়ে আপনি স্ট্র্যাটেজিক ভাবে আপনার কৌশলগত ভাবে আপনার সুবিধা অসুবিধা দেখেন, তাহলে সেটা কিন্তু আপনার ওই যতগুলি পার্টি আছে তাদের সকলের কৌশলে মিলে যে জায়গায় থাকবে সে জায়গায় থাকবে। এবং সেজন্য আপনি দেখেন জাতিসংঘ চাচ্ছে না তা না, অবশ্যই জাতিসংঘ চাচ্ছে, কিন্তু কথা হলো যে আপনার বৃহত্তর যে শক্তিগুলো আছে তারা যদি ইফেক্টিভ রোল প্লে না করে, তো জাতিসংঘ তো নিজেই ইনএক্টিভ হয়ে যায়, আমি অ্যাক্টিভ কোনো কিছু করতে পারে না। সেটা আমরা জানি যে আপনি ভেটো পাওয়ার থেকে শুরু করে সবকিছু আমরা যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন
ফলে জাতিসংঘ সেখানে আপনার ইফেক্টিভ হয় যেখানে আপনার বৃহত্তর শক্তিগুলো একত্রিত হয়, এগ্রি করে যে হ্যাঁ এটা করা দরকার। এখানে আমি যে একটু আবার যদি অর্থনীতি ভাষায় আসি, তাহলে বৃহত্তর শক্তিগুলো যারা অনেক বেশি ডেভেলপড হয়েছে, তাদের নিজেদের যে রিসোর্স সেটাকে এক্সপ্লয়েট করেছে, তারা এখন দেখছে বিশ্বের কোন কোন জায়গায় আপনার আনটেপড রিসোর্স আছে যেখানে আপনার রিসোর্স গুলোকে ইউটিলাইজ করা যায়। ফলে মায়ানমারের যে রিসোর্স, বে অফ বেঙ্গলের যে আপনার আনএক্সপ্লোরড রিসোর্স, সেগুলো দিয়ে কিন্তু আপনার বিভিন্ন বৃহত্তর পাওয়ার কিন্তু দেখছে, দেখার পরে সেখান থেকে তারা অ্যাড করছে। ফলে আমি মনে করি এটা সলভ করা আসলেই কঠিন। আর বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে চিন্তা করলে আপনি দেখেন যে আমাদের এমনি অনেক সমস্যা আছে, কিন্তু এই জনগোষ্ঠীকে যে যার একটা আলাদা কালচার, তাকে যদি আপনি ডিল করতে যান তাহলে আমাদের গভর্নমেন্ট মেশিনারির প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার আমাদেরকে রিসোর্স ওখানে ডাইভার্ট করতে হচ্ছে, ওখানে ফোকাস করতে হচ্ছে। এবং অলরেডি আমরা জানি যে বাংলাদেশে আপনার যদি বৃহত্তর পরিসরে অর্থনীতিতে কি প্রভাব পড়বে সেটা পরে বললাম, লোকাল কমিউনিটিতে আপনার কিন্তু একটা বিরাট প্রভাব পড়েছে, আপনি দেখতে পাচ্ছেন পরিবেশের উপর প্রভাব পড়েছে। এবং আলাদা করে আপনার এই যে ভাষান্তরে যেটা করতে হলো আর কি, এরকম একটা জিনিস করতে গেলে একটা দেশের গভর্নমেন্টের মেশিনারিজের যে সময় দিতে হয়, যে রিসোর্স দিতে হয়, রিসোর্স হয়তো খানিকটা হেল্প বাইরে থেকে আসতেছে সেটা মানলাম আমরা, কিন্তু লম্বা সময়ে সেখানেও কিন্তু আপনার ছিঁড়ে ধরবে, সেখানে কিন্তু একটা অনিশ্চয়তা আছে। মানে সবকিছু মিলে আমি বলবো যে আমরা প্রচন্ডই চাপের মুখে আছি এটা নিয়ে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে পারভেজ করিম আব্বাসী আছেন, তার কাছে একটু যেতে চাইবো দুটি বিষয়। একটা হচ্ছে যে পশ্চিমা বিশ্ব রোহিঙ্গা ইস্যুটু কিভাবে দেখে, আমরা একটু চেষ্টা করেছিলাম সেটি জানতে, এবং আমরা দেখেছি যে এখানে ছোট বড় মিলিয়ে 184টি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কাজ করছে। তারা তাদের স্বার্থে বিভিন্নভাবে প্রতিবেদন পাঠিয়ে থাকে এবং অনেকগুলো প্রতিষ্ঠানে সরাসরি পশ্চিমা বিশ্ব তারা অর্থায়ন করার চেষ্টা করে, যদিও সেগুলোর সংখ্যা খুবই কম, মানে কম পরিমাণে, খুব যে বেশি করে সেটি নয়, এরকম একটি দিক। আবার গার্ডিয়ান আজকে খবর প্রকাশ করেছে এটি নিয়ে এত কিছু থাকতে এই ইস্যুটি নিয়ে গার্ডিয়ান আজকে খবর পরিবেশন করলো এবং সেখানে বলা হলো যে যেহেতু এইবার চীন থাকছে সেহেতু এটি প্রত্যাবর্ষণ আলোর মুখ দেখলেও দেখতে পারে, এরকম একটি বিষয়। নিশ্চয়ই আপনার ব্যাখ্যা করার অনেক কিছু রয়েছে। পারভেজ করিম আব্বাসী। ধন্যবাদ। এখানে আমার আগে যে দুজন বক্তা ছিলেন তাদের সাথে সম্পূর্ণ একমত যে প্রথমত যে পুনর্বাসনের যে কথাগুলো হচ্ছে এটাতে আশা অত্যন্ত ক্ষীণ। কেননা হচ্ছে আমরা যতদূর দেখে মনে হয়, আমি আপনার প্রশ্নের উত্তরে আসি, আগে ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিই, যে এটা মিয়ানমারের কাছ থেকে হচ্ছে সাইন অফ ব্যাড ফেথ বা কালক্ষেপণের সময়। কেন ওরা চাইছে যে তাদের দেশের লোকদেরকে তারা আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিবে। ভালো মতো বললে, আমি যদি ভালো অর্থে বলি, পজিটিভ স্পিন দিয়ে বলি, এটা হচ্ছে এক ধরনের একটা ইকোনমিক শক একটা আসে, সাপ্লাই সাইড শকের মতো আসে। আর যদি খুব খারাপ অর্থে বলি, এটা হচ্ছে এক ধরনের আনডিক্লেয়ার্ড ইকোনমিক ওয়ারফেয়ার, অঘোষিত একটা অর্থনৈতিক একটা যুদ্ধের মতো একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে। কেন 10 থেকে 11 লাখ লোকের একটা বোঝা চলে আসে সব মিলিয়ে। এখন গার্ডিয়ান কেন হঠাৎ করে এত সরব হয়ে গেল, এটা হচ্ছে একটা প্রশ্ন। এবং দেখুন, মিয়ানমারে এই টক্স গুলো কেন এখন হচ্ছে, 1 বছর ধরে তো বন্ধ হয়ে আছে, কিন্তু করোনাকালীন সময়ে তো এখানে এটা ভার্চুয়ালি তো এখন মিট করছে, তাহলে কেন এটা আরো একটু আগে করা গেল না? আপনি টাইমিংটা দেখেন, সামনে হচ্ছে জানুয়ারি 20, যেখানে হচ্ছে বাইডেন ক্যাবিনেটে সোয়ারিং করবে, এবং বাইডেন ক্যাবিনেটের কিন্তু একটা প্ল্যাঙ্ক যেটাকে বলে বা এজেন্ডা প্ল্যাঙ্ক হচ্ছে হিউম্যান রাইটস, মানবাধিকারের উপরে পড়বে। এবং এর মধ্যে আমরা জানি যে ডেমোক্রেটদের মধ্যে বেশি সেনেটররা আছে যারা আরো একটু বেশি ইন্টারভেনশনিস্ট। রিপাবলিকানরাও করে, কিন্তু যেখানে রিপাবলিকান সরাসরি যুদ্ধ খেলা খেলে, কিন্তু এখানে হচ্ছে ডেমোক্রেটসরা হয়তো হিউম্যান রাইটস এর কথাটা বলে এখানে আসবে। এবং ওদের কিন্তু এখানে অনেকদিন ধরে কিন্তু মিয়ানমার ক্রস হেয়ারে আছে। কিন্তু আমরা আবার এটাও জানি যে পশ্চিমবঙ্গ বিশ্বে আবার এনজিওস গুলো আছে, হ্যাঁ ওরা অনেক ভালো কাজ করে, এটা অস্বীকার করে লাভ নেই, কিন্তু আবার এটার সাথে সাথে অনেক সময় ওদের দেশের স্বার্থ জড়িত, বা যাদেরকে যারা স্পন্সর করে তাদের একটা ব্যাপার আছে। প্লাস এটার সাথে আছে হচ্ছে যে আপনার পুরো একটা ডাইনামিক চলে আসে, যেখানে ওই প্রজেক্টের সাথে ফান্ড আসবে, ফান্ডের সাথে ওরা ওদের এক্সপার্ট থেকে হায়ার করবে, ওদের সাথে ওদের পার্সোনাল করবে, ওদের এক একটা নিজস্ব একটা ইন্টারনাল ডাইনামিকের মতো এটা চলে যায়। তখন হচ্ছে যে ওই ফান্ডটাকে পারপিচুয়েট করার জন্য ওরা কিছু প্রজেক্টে ওরা ফোকাস করে। এই দুটোই আছে। যুক্তরাষ্ট্র সরাসরি এখানে ইনভলভড না হলেও এখানে আরো বেশি আগ্রহ দেখাবে। এই জিনিসটা বুঝেই চায় না আগে থেকে এখানে এখন একটু সরব হয়েছে। কেননা এগেন আমরা তো জানি যে চায়নার যেখানে সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে দুইটা হাত আছে, একটা হচ্ছে সিপেক, চায়না পাকিস্তান ইকোনমিক কোঅপারেশন, এখানে আরেকটা হচ্ছে সিমেক। তো সিমেক হচ্ছে চায়না মিয়ানমার ইকোনমিক কোঅপারেশন।
এবং সাউথ চাইনা সির মধ্যে কিন্তু এখন হচ্ছে দ্বন্দ্বটা লাগবে। ট্রাম্পের আমলে হয়তো বা এক ফর্মে নিয়েছিল, এখনকার সময় একটা অন্য ফর্মে নেবে। এবং মিয়ানমারের যে জিও স্ট্র্যাটেজিক্যাল লোকেশন, এইটা হচ্ছে যে এটা ইউনিক, এবং এটার জন্য আপনার শুধু ভারত এবং চীন না, যেটা অ্যাম্বাসেডর ইমরান বললেন, তার সাথে সাথে অন্যান্য দেশও যারা আছে, এমনকি জাপান, যুক্তরাষ্ট্র, সবাই এর মধ্যে এখানে একটা ইনভলভমেন্ট চাচ্ছে। এবং এই ইনভলভমেন্টের জন্য চায়না চাইছে না যে যুক্তরাষ্ট্র এসে তার ব্যাকইয়ার্ডে যতটা বলুক ওখানে সে ঢুকে যান, তার জন্য সে এই কেসটা নিচ্ছে। এবং দুইটাই হচ্ছে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, দুজনে হচ্ছে বিআরআই সদস্য। বিআরআই সদস্যের মধ্যে যদি চায়না তার ক্লাউডটা ইউজ করে একটা পিসফুল রেজলিউশন করতে পারে, তাহলে চায়নার ইমেজটা প্রজেক্ট হবে। এবং চায়না একটা এখানে একটা মেজর ক্রিটিসিজম হচ্ছে হিউম্যান রাইটস এর ব্যাপারে, তারা এখানে ওখানে ওইটা আছে। চায়নাও চায় না যে এখানে এই নেগেটিভ ইমেজটা একটু শেড করা এখানে, এবং এর জন্য সে তার জেনুইন এফোর্টটাই দেওয়ার চেষ্টা করবে তাদের অনুযায়ী। কিন্তু মিয়ানমারের মধ্যে কতটুকু এই উইলিংনেস আছে, কেন কিছুক্ষণ আগে যে কথাবার্তা হলো, বৃহৎ রাষ্ট্রগুলো আছে অর্থনৈতিক কারণে, ভূ রাজনৈতিক কারণে, এরা কিন্তু সবসময় হচ্ছে একটা সাইড কিন্তু পুরোপুরি চাপও দিতে পারে না। কেননা যদি চীন বেশি চাপ দেয় তাহলে হচ্ছে ভারতের আরো প্রক্সিমিটি বাড়বে। চীন আর ভারত যদি একটু দূরত্ব হয়, আমি বলছি থিওরিটিক্যাল কেসে, তাহলে যুক্তরাষ্ট্র তখন হয়তো ওদের সাথে তখন একটা করবে। তো তার জন্য মিয়ানমার এইটাকে এই সুবিধাটা দিচ্ছে। তো এই একটা হচ্ছে, এবং ওদের যে জি, আমি আমি গুডউইলের আসবো। ব্যাপারে যথেষ্ট আমি আবারও একটু এমদাদ স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে যে ভাষাঞ্চলে যখন তাদেরকে পাঠানো হচ্ছিল, তখন প্রথম দফা যে সেই 184টি এনজিওর সবাই প্রথম প্রতিবাদ করা, মানে কম বেশি সবাই, দু একটা 12টি এনজিও বোধহয় সেটি প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিল, এবং তারা চাইছিল 5-6টি নিউট্রাল পরিস্থিতি ছিল, আর বাকিগুলো সব বিরোধিতা। হিউম্যান রাইট ওয়াচ থেকে শুরু করে প্রত্যেকেই অনেক লম্বা লম্বা কথার বিবৃতি দিয়েছে, যদিও কোনো দিন কখনো তাদেরকে সহযোগিতা তো দূরের কথা, বাংলাদেশ সরকারকেও হিউম্যান রাইট ওয়াচ সহযোগিতা করেনি। এটি একটি দিক। আর ওই যে টিনের চশমা পরা যে এনজিওগুলো, তাদের কথা আমরা না হয় না বললাম, এটি একটি দিক। গার্ডিয়ানের আজকে প্রতিবেদন অনেক কিছু পরিষ্কার হয়েছে, যে যেহেতু চীন এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সরাসরি সহযোগিতা করতে চাইছে, অর্থাৎ আমরা যে প্রত্যাবাসন কিছুদিন আগে দেখেছি, যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে যেমনটা আমরা দেখেছিলাম, ভাষাঞ্চরের মতো স্টাইলে একটা হলেও হতে পারে, একেবারে পরিষ্কারভাবে এই কথাগুলো বলা, এর থেকে কি কোনো কিছু শেখার আছে আমরা, নাকি আবারও সেই গুজব, ভাষাঞ্চর সমুদ্রে ভেসে যাবে, এখানে গিয়ে মানুষকে মেরে ফেলা হবে, ইত্যাদি ইত্যাদি যে মহলটি করছিল সেভাবেই চলবে? নানা বিশ্লেষণে আপনার কি মত, এমদাদ স্যার? ধন্যবাদ। আসলে আমি ভাষাঞ্চরকে কখনোই আমি ফোকাল পয়েন্ট আনতে চাই না। ভাষাঞ্চর ইজ নট এ সলিউশন ফর আস বাংলাদেশ অর ফর, এইটাকে আমরা সবসময় ভাষাঞ্চরকে এমনভাবে এখন ফোকাস করে যাচ্ছি, আমি জানি না এটা আমাদের ডিপ্লোম্যাটিক আমাদের অ্যাচিভমেন্টের বা আমাদের ডিপ্লোম্যাটিক যে বা মোবিলাইজেশন ফর দ্য রোহিঙ্গাস, এখানে এটা প্রায়োরিটিতে আসার কোনো প্রয়োজনই নেই আমি মনে করি। এটা কেউ বলুক না বলুক, কে কি বললো ভাষান্তর নিয়ে, কোন এনজিও কি বললো, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আমাদের জন্য এটা ফোকাল পয়েন্ট হওয়া উচিত না। আমাদের ফোকাল পয়েন্ট হবে, আমরা এখন কেন বাইপার্কেট করছি আমাদের ফোকাসকে, এটাও আমার কখনো আমার ইয়ের মধ্যে আসে না, আমার বিবেচনায় আমি কখনো এটাকে গ্রহণ করতে পারি নাই। আমাদের ফোকাল পয়েন্ট, আমাদের ফোকাস হবে, আমাদের অবজেক্টিভস হবে টু সেন্ড রোহিঙ্গাস ব্যাক টু দেয়ার ওন কান্ট্রি, তাদেরকে সেখানে ফেরত পাঠানো। এখন আমরা একটা ব্যাগিয়ারে এসে ভাষাঞ্চরকে নিয়ে আমরা খুব বেশি ইদানিং আমি দেখছি মাতামাতি হচ্ছে আমাদের মিডিয়াতে, এটা সেটা, বা কে কি বললো না বললো, এনজিওরা কি বললো, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আমাদের গাড়ি যে বোঝা, আমাদের উপরে যেই যেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে, যে ডিপ্লোম্যাটিক আমাদের এফার্ট গুলোকে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এফার্ট গুলোকে, আমাদের ল অ্যান্ড অর্ডার এজেন্সি গুলোকে আমরা এগুলির মধ্যে ইনভলভ করে আমাদের জাতীয় এক ধরনের রক্তক্ষরণ হচ্ছে, এখানে আমাদের শক্তির ক্ষয় হচ্ছে। সেটাকে ফোকাস না করে আমি ভাষাঞ্চরকে কেন ব্যস্ত হব? আমি বিশ্ব সম্প্রদায়ের কাছে আমার একটাই বক্তব্য থাকবে, ইউ সি দ্যাট দিস ইজ দ্য হিউম্যানিটেরিয়ান প্রবলেম ফর দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড ইট ইজ গোয়িং টু, আমরা কেন কফি আনান কমিশন রিপোর্টকে নিয়ে উচ্চবাচ্য বারবার না করে ভাষাঞ্চরকে রেখে কফি আনান কমিশনকে নিয়ে যদি আমরা প্রত্যেক দিনই আলোচনা করি, কফি আনান স্পষ্ট করে দিয়েছে সেখানে টু হাউ টু রিজলভ দ্য রোহিঙ্গাস প্রবলেম, নর্দার্ন রাখাইনের জন্য এটা বলা হয়েছে সম্পূর্ণভাবে, এটা আমাদের দ্বারা সৃষ্টি হয় নাই। কফি আনান কমিশনটা করেছে অং সান সুকি এন্ড রাদার মিয়ানমার অথরিটি, সেখানে স্পষ্ট করে আছে, এটা এর থেকে ভালো রোড ম্যাপ আর কোন অবস্থাতেই হতে পারে না। সেটা চায়নাকে যেমন আমরা বলতে পারি,
ইন্ডিয়াকেও বলতে পারি, ইট ইজ নট ফর্মুলেটেড বাই বাংলাদেশিস, ইট ইজ নট ফর্মুলেটেড বাই দ্য রোহিঙ্গাস, ইট ইজ ফর্মুলেটেড বাই দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যান্ড হুইচ ওয়াজ কনভেন্ড বাই মিয়ানমার। সেই ফোকাস করলে তাইলে সেখানে সমাধান আছে। সেখানে বলা হয়েছে কিভাবে তাদেরকে সেটেল করা হবে, সেখানে নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে, সেখানে সবকিছুই দেওয়া আছে। সেখানে এটাও বলা আছে সেগুলো যদি আমরা যদি তারা যদি অবজার্ভ না করে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে হি ওয়ার্ন যে এখান থেকে মিলিটেন্সি কিন্তু ইজ গোয়িং টু বি আ ফার্টাইল ল্যান্ড ফর দ্য মিলিটেন্সি। আমরা সেই কথাটাও জোরালো ভাবে বলতে পারি চায়নাকে, যে তোমার এখানে চক্রিয়তে তুমি সমুদ্র বন্দর করতেছো, তুমি ওখানে ইকোনমিক জোন গড়ে তুলতেছো। সাবসিকুয়েন্টলি when your other stakeholder, geostrategic stakeholder, geopolitical stakeholder, those are eager to just come to confront trade war, তারা কিন্তু এই সুযোগ নিলে আমরা তখন অসহায় হয়ে যাব। আজকে না আমরা চুপচাপ আছি, আজকে এইটা সেটা বলে সময় পার করে দিচ্ছি। 3 বছর, 3 বছর কিন্তু অনেক সময়। এর ভিতরে যে কোনো একটা বেশি, আমি এটাকে সবসময় বলি বলকানো, রোহিঙ্গারা কিন্তু একটা ভলকানো। যে কোনো সময় ইরাপশন হলে আমরা সেখান থেকে পালাতে হবে আমাদেরকে, ইরাপশনের কাছে দাঁড়িয়ে থাকতে পারে না কেউ তখন। এই জিনিসটা কিন্তু সমূহ সম্ভাবনা আছে। চায়নাকে এই কথা বলতে হবে, ভারতকে এই কথা বলতে হবে। ভারত এখন কেন মিয়ানমারকে তোয়াজ করছে, কারণ হচ্ছে তার 7 সিস্টারের নিরাপত্তা নিয়ে। যখন এখানে যদি সেই মিলিটেন্সি ডেভেলপ করে এই অঞ্চলে, তখন ভারতের 7 সিস্টারের নিরাপদ থাকবে না। দে উইল অলসো কাম ফরওয়ার্ড টু ইনভলভ, এবং আদার পার্টি যারা বিগ এখানে স্টেক হোল্ডার আছে তারা কিন্তু অটোমেটিক্যালি ইনভলভ করবে 7 সিস্টারকে। আমাদের তো ইনভলভমেন্ট চলে আসবে। এই বাস্তবতাকে আমরা অস্বীকার করে ভাষান্তর এইটা সেটা ছোটখাটো জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়তেছে। আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা, জাতীয়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে 30 সেকেন্ড সময় আমরা পারভেজ আব্বাসী আপনাকে দিতে চাই, তারপর আমরা ইমরান স্যারকে 30 সেকেন্ড দিব। জি, 30 সেকেন্ডের সমাপনী যদি কিছু যোগ করা থাকে। এখন যেটা হচ্ছে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে, কিন্তু আমাদেরও একটা মেসেজ দিতে হবে যে আমাদেরও পেশেন্স বা আমাদের ধৈর্যেরও একটা সীমানা আছে, এবং যদি নরম ভাবে না হয় তখন অন্যান্য রাস্তা চিন্তা করতে হবে। অসংখ্য ধন্যবাদ। ইমরান স্যার, শেষ করব, শেষ কথা কি হবে? জি, আমি আজকের বৈঠক নিয়ে অত্যন্ত আশাবাদী। আমার মনে হয় আমরা যেসব কথাবার্তা বলছি, আমাদের যারা কৌশল প্রণেতারা আছেন, বিশেষ করে আমাদের যে কূটনৈতিক যে আমাদের যারা আছেন অত্যন্ত মেধাবী অফিসাররা, এখন অত্যন্ত মেধাবী লোকরা সেখানে কূটনৈতিক কলা কৌশল তারা প্রণয়ন করছেন। আমার মনে হয় এটা দুটা দেশ এবং ইভেন কি প্রয়োজনে ভারতকেও এখানে ইনভলভ করার জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা করবে। এটা একটা জিনিস আমাদের মেসেজ থাকবে, we don't have any interest on any other countries geostrategic interest or geopolitics. অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবসময় খবরের আপডেট পেতে চোখ রাখুন প্রিয় এটি নিউজের পর্দায়।